আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওর যাবতীয় খরচ সুফিয়ান বহন করত। সপ্তাহে মার্কেটিং, লং ড্রাইভে ঘুরতে যাওয়া, সাজে, কক্সবাজার, রাঙামাটি, বান্দারবন, সেন্ট মার্টিন, এমন কোনো জায়গা নেই যেখানে ওরা যায়নি এই 5 বছরে। কি না করেছে ওই মেয়ের জন্য। আর দিন শেষে কি পেল? অনেক কিছু করতে পারত সুফিয়ান, কিন্তু কিছুই করেনি। জাস্ট মেরে গিয়েছিল, নিজেকে গুটিয়ে নিয়েছিল সব কিছু থেকে। এরপর থেকে মেয়েদেরকে অস্পৃশ্য ভাবতে শুরু করে ও, যারা শুধু শরীরের প্রয়োজনে একজন পুরুষের শরীর খোঁজে। অনেক ভেঙে পড়েছিল ও, ঘরবন্দি করে ফেলেছিল জীবনকে। একটা সময় পরে অবশ্য সব ছেড়ে বাবার ব্যবসায় ঢুকে নিজেকে ব্যস্ত করে ফেলেছিল। তাই তো বিয়েও করা হয়নি এই 32 বছরের জীবনে। যে সুফিয়ান রোদেলার জন্য নিজেকে খুঁজে বের করেছে অতীতের বন্ধ কুঠুরি থেকে, সে নাকি মরে গেছে। সারা দুনিয়ায় এখন রোদেলার মৃত্যু প্রতিষ্ঠিত। একমাত্র আবু সুফিয়ানই মানে না যে রোদেলা নেই। তাই ও ওই বাড়িতে যায় না, যে বাড়িতে সবাই মেনে নিয়েছে রোদেলা মৃত। ও ভাবে ওখানে গেলে হয়তো ও নিজেও মেনে নিবে, এটাই সত্য। যেখানে কাছের মানুষেরা এত বছর চোখের সামনে দেখে সিদ্ধান্ত নিয়ে নিল, আর ও কয়দিন দেখেছে রোদেলাকে। সুফিয়ানের এই চিন্তা যদি মিথ্যাও হয়, ও তাই নিয়ে বেঁচে থাকতে চায়। তাই তো ও সেদিন রোদেলার নামবাহী লাশটার জানাজায় যায়নি। তবে ওর ভীষণ আফসোস হয় রোদেলাকে মনের কথা বলতে না পারায়। নোবেলের কাছে শোভনের ব্যাপারটা জানার পর ও পিছিয়ে গিয়েছিল। ও মনে প্রাণে চেয়েছিল রোদেলা ভালো থাকুক, সুখী হোক। তাই তো কাউকে কিছু না বলেই ফিরে এসেছিল সেন্ট মার্টিন থেকে। কিন্তু পরে যখন জানলো যে ওর আর শোভনের বিয়ের ব্যাপারে রোদেলার অমত ছিল, তাই মা মেয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে রোদেলাকে বাড়ি থেকে বের করে দেয় ওর মা। তা জানার পর সুফিয়ান যেন অন্ধকারে একটু আলো দেখতে পায়। ভাবে রোদেলাকে খুঁজে আর কাল বিলম্ব না করে বলে দিবে মনের কথা। কিন্তু কি হলো? খোঁজাখুঁজি ওই নাতি দীর্ঘ সময়ে একটি বারের জন্যেও ওর মনে হয়নি রোদেলা মারা যেতে পারে। অভিমানে কোথাও আত্মগোপনে আছে, এটাই ছিল ওর একমাত্র চিন্তা। কিন্তু কি হলো হঠাৎ করে? তবে ওর মন বলছে রোদেলা আছে। তা না হলে মানুষ অপরিচিত মানুষের জানাজায় ও তো যায়। ওর কেমন যেন দ্বিধা লেগেছিল তখন, মন মানছিল না যেতে। আয়রন মিলের অফিসে ঘরে বসে কেমন ঘোরের মধ্যে ছিল সেই সময়টায়। হসপিটালের মর্গে যখন লাশটাকে প্রথম দেখানো হলো, ও এক দৃষ্টিতে তাকিয়েছিল সেটার পায়ের পাতার দিকে। আর কেই বা দেখার ছিল লাশ নামের সেই শরীরটার? পায়ের আঙ্গুলগুলো কেমন অপরিচিত লেগেছিল ওর। রোদেলা যখন গান গেয়েছিল সেন্ট মার্টিনের দ্বীপে, তখন 2 হাত দিয়ে হাঁটু ধরে হাঁটুর উপর থুতনি রেখে উবু হয়ে বসে গানটা গেয়েছিল। তখন সুফিয়ান দেখেছিল রোদেলার পা দুটো। সুফিয়ানের স্পষ্ট মনে আছে রোদেলার পায়ের আঙ্গুলে মেহেদি পরা ছিল। এই নিয়ে অনিমার সাথে কথাও হয়েছিল একবার। এত সুন্দর রং দেখে অনিমা জিজ্ঞেস করেছিল, নেল পালিশ কেনা? রোদেলা তখন বলেছিল সেটা পাতা মেহেদির রং ছিল। ও পাশ থেকে শুনেছিল ওদের সেই আলাপ। আর মর্গের ওই পাগুলোর নখ ছিল সাদা। পাতা মেহেদির রং যেতে অনেকটা সময় লাগে। সেন্ট মার্টিন থেকে ওরা এসেছে 2 মাসও হয়নি, এর মধ্যেই নখের মেহেদি চলে গেল। যদিও একটুতেই এত বড় সিদ্ধান্ত আসা যায় না যে ওটা রোদেলা না, তবুও ওর দৃঢ় বিশ্বাস রোদেলা আছে। এটা ওর মস্তিষ্ক কল্পনা প্রসূত ভাবনা নাকি সত্য তাও জানে না। তবে ও যেটা জানে তা হচ্ছে রোদেলা আছে, এবং ও রোদেলাকে খুঁজে বের করবেই। নাতাশার কাগজপত্র তৈরি হয়ে গেছে। শরীরের যা অবস্থা তাতে যাওয়াটা ঠিক হবে কিনা সিদ্ধান্ত নিতে পারছে না কেউই। প্রবাসী একলা এই অবস্থায় কি করবে তা ভেবেই দিশেহারা সবাই। তার উপর ওর বাবার এই অবস্থা, কখন কি হয়। একমাত্র মেয়ে নাতাশা, সব মিলিয়ে হযবরল অবস্থা। কল্লোল কিন্তু এসব কথা পাত্তা দিচ্ছে না। ও বলেছে এখানে সবাই সবকিছু একাই হ্যান্ডেল করে। কিন্তু কল্লোলের মা ওকে বলেছে এই অবস্থায় নাতাশাকে তারা ছাড়বে না। কল্লোল আর কথা বাড়ায়নি, কারণ ও জানে কথা যতই চালাচালি হোক শেষমেশ সিদ্ধান্ত মায়েরটাই অটল থাকবে।
পরিস্থিতি বিবেচনায় তা মেনে নিল। তারা জানে যে বাচ্চাটা ওই দেশে জন্ম নিলে বাই বর্ন ওই দেশের নাগরিক হয়ে যাবে। তবুও তারা নাতাশাকে ছাড়েনি, কারণ তারা চায় ছেলেও দেশে চলে আসুক, তাদের সাথেই থাকুক। রোদেলার মৃত্যুতে এই পরিবারটাও কেমন যেন দুঃসময় পার করছে। দুর্দশা যেন পিছুই ছাড়ছে না। শোভনকে নিয়ে সবাই চিন্তিত, কখন কি করে বসে। সেদিন ছাদে উঠে একেবারে কিনারায় চলে গিয়েছিল শোভন। বোয়া কাপড় শুকাতে গিয়ে ওকে ডেকে সরিয়ে আনে। ও নিজেও হয়তো জানতো না কি হতে যাচ্ছিল। শোভনের মা তাই ছেলেকে একলা ছাড়ে না। এমিও ভাইকে সময় দিতে এখানেই এসে থাকছে কিছুদিন ধরে। ওর ভাইকে ভীষণ ভালোবাসে। যদিও সেন্ট মার্টিন থাকতেই ভাইয়ের সাথে রোদেলাকে নিয়ে বিশাল কথা কাটাকাটি হয় দুই ভাই বোনের মধ্যে। এই নিয়ে কথাও বন্ধ ছিল বেশ কিছুদিন, কারণ এমি রোদেলাকে পছন্দ করতো না। এ কথার উত্তরে সেদিন শোভন এমিকে একটা মাত্র কারণ বলতে বলেছিল ওকে পছন্দ না করার, জাস্ট একটি। এমি বলেছিল, রোদেলা একটা ব্র্যাকেন ফ্যামিলির মেয়ে, ওদের সাথে আমাদের স্ট্যাটাসে যায় না। এ কথা শুনে শোভন হেসে গড়িয়ে পড়ার অবস্থা। এমন একটা পরিস্থিতিতে শোভনকে হাসতে দেখে এমি হতবাক হয়ে যায়। রাগান্বিত কণ্ঠে ওকে বলে, এইভাবে হাসার কি হলো? আমি কি ভুল কিছু বলেছি? ও কি এই পরিবারের বউ হওয়ার যোগ্য? তোর যোগ্য? আপু, হাসালে তুমি আমাকে। হ্যাঁ, পরের দোষ ত্রুটির কথাই আমরা কেবল ভাবি, নিজেদের দোষ ত্রুটির কথা একদম ভুলে যাই। তুমি কি বললা? রোদেলা আমার যোগ্য কিনা? যার জন্মেরই কোনো বৈধতা নেই তার যোগ্য অযোগ্য হওয়ার কি আছে? এ কথার উত্তরে এমি হতবাক হয়ে রেগে শোভনকে চড় দিয়েছিল। এমি এসব শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এ বিষয়ে এ যাবৎ ওদের মধ্যে কোনো কথা হয়নি। এমি ভুলেই গিয়েছিল শোভনের কুৎসিত অতীতের কথা। হঠাৎ এসব শুনে যেন ধাক্কা খেলো ও। চড় খেয়ে শোভন গাল ঘষতে ঘষতে হাসি মুখে বলেছিল, কি আপু, সত্যিবেলা রেগে গেলে? তুমি রাগলেই কি আমার জন্মকুণ্ডলী বদলে যাবে? এমি রাগান্বিত কণ্ঠে বলেছিল, চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। আমি কিছু না বললে কি সব মিথ্যে হয়ে যাবে? বদলে যাবে আমার জীবন ইতিহাস? বদলাবে না আপু। আমি যতটুকু বলছি তা আমার কুৎসিত অতীতের ধোঁয়া মোছা আর খণ্ডিত একটি অংশ মাত্র। পুরোটা তো আরও ভয়ঙ্কর। আমি সব কিছুতে এত তাড়াহুড়ো কেন করছি জানো? আমি ভয় পাচ্ছি রোদেলা যদি জেনে যায় আমার নোংরা অতীত, যদি জেনে যায় আমি আমার বাবার লালসার শিকার হয়ে জন্মানো অবৈধ সন্তান। আমার জন্ম। কথাটা শেষ না করতে দিয়েই এমি শোভনের মুখ চেপে ধরে কাঁদতে থাকে। শোভন এমির হাত সরিয়ে হাসতে থাকে উন্মাদের মতো। সেদিন কাঁদতে কাঁদতেও বের হয়ে গিয়েছিল শোভনের হোটেল রুম থেকে। এরপর ভাইয়ের সাথে কথা বলেনি আর, এমনকি ঢাকায় ফেরেও না। কিন্তু এমি এখন বুঝেছে রোদেলার প্রতি শোভনের ভালোবাসা কত গভীর। কিন্তু এখন তো সে বোঝার কোনো দাম নেই। এসব ভেবে কাঁদে এমি। ভাবে হয়তো এসব মেনে নিলে ব্যাপারটা আজ এই জায়গায় দাঁড়াতো না। ভাইয়ের এমন পরিস্থিতি জেনে এ বাড়িতে আসার পর ও ভাইয়ের সাথে গল্প করে, মুভি দেখে, বাইরে বের হতে চায়, ওর বন্ধুদেরকে আসতে বলে। ওরাও আসে, গল্প করতে চেষ্টা করে ভাইকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কিন্তু ওই আড্ডাটা ঠিক যেন জমে না, কারণ ওর ভাইয়ের তো এসবে মন নেই। সে যেন পৃথিবী বহির্ভূত কোনো দ্বীপের একক বাসিন্দা। কে কি বলছে কি করছে সেদিকে খেয়াল নেই। এক মনে বসে সারাক্ষণ কি যেন ভাবছে। বাইরে কোথাও যাওয়ার কথা বললেই শোভন কেবল রোদেলাকে দেখতে কবরস্থানে যেতে চায়। বার দুয়েক নিয়েও গিয়েছিল এমি, কিন্তু সেখান থেকে এসে ও যেন আরো ভেঙে পড়ে। তাই এখন আর বাইরে যেতে সাধে না ও। ডাক্তার বলেছেন ট্রমা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে, তবে ওকে সবাই মিলে প্রচুর কোয়ালিটি টাইম দিন আর ওর ভাবনাকে ডাইভার্ট করুন। এরই মাঝে এক শুক্রবারের দুপুরে এমি খাবার টেবিলে ওর মাকে বলে, মা, আমার আর থাকা সম্ভব না। তোমাদের পক্ষে একা ওকে দেখে রাখাও অসম্ভব। এভাবে চলতে থাকলেও ও পাগল হয়ে যাবে। কিছু একটা করার দরকার বলে আমার মনে হয়। কল্লোলের বাবা বলেন, আমার চেষ্টার তো কোনো ত্রুটি রাখছি না। চাচা, আমি চিকিৎসার কথা বলছি না। শোভনের বাবা বলে, তুমি কি বিদেশ নিয়ে যেতে চাচ্ছ? না বাবা, আমি ওকে বিয়ে দিতে চাচ্ছি। একথা শুনে সবাই একসাথে এমির দিকে তাকায়। এমি সবার দৃষ্টি উপেক্ষা করে বলে,
ওকে সারাক্ষণ চোখে চোখে রাখা আমাদের পক্ষে সম্ভব না। ওর এখন এমন কাউকে দরকার যে ওর পাশে ছায়ার মতো থাকবে। এভাবে থাকলে ও সত্যি পাগল হয়ে যাবে। কিছুক্ষণ নিশ্চুপ থেকে এমি আবার বলে, জানি ব্যাপারটা ততটাও সহজ না, কিন্তু আমি আর ওকে এভাবে দেখতে পাচ্ছি না। 6টা মাস হয়ে গেল, কোনো পরিবর্তন নেই। সেদিন ডাক্তার বললে এই ট্রমার পিরিয়ড লম্বা হলে এখান থেকে বের করা কঠিন হয়ে যাবে। অনেক ভেবে এসব বললাম আমি। এটাই একমাত্র সমাধান যা আমাদের হাতে আছে, বাকিটা তোমরা ভেবে দেখো। কথাটা বলেই খাবারের প্লেট হাতে নিজের ঘরে চলে যায় ও। টেবিলে থাকা সবাই বুঝল কথাটার গুরুত্ব, কিন্তু এই পরিস্থিতিতে কারোরই সাহস হলো না শোভনকে এসব ব্যাপারে বলার। তাছাড়া ওর জন্য এমন একটা মেয়ে দরকার যে ওর এই ট্রমা সম্পর্কে জানবে এবং আন্তরিকতার সাথে ওকে এখান থেকে বের করে আনবে। কে এমন আছে যে সব জেনে দায়িত্ব নিয়ে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে? বিয়ের পর স্বামী কিংবা স্ত্রীর কিছু হলে সেটা ঠিক করা তাদের দায়িত্ব থাকে, কিন্তু এমন কে আছে যে বিয়ের আগেই ওর দায়িত্ব নিয়ে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে? ভালোবাসার মানুষ ছাড়া কার এত দায় এসবে জড়ানোর? মোটের উপর এটা একটা বিশাল রিস্ক, বলতে গেলে জীবন নিয়ে জুয়া খেলা। কারণ মেয়েটাকে শোভন কিভাবে নিবে তা কে জানে। রাতে সবাই আবার এই ব্যাপারে বসলো। আগামী সপ্তাহে এমির চলে যেতে হবে ওর শ্বশুরবাড়ি সিলেটে। সেখান থেকে চাইলেই হুট করে আসা সম্ভব না। তার উপর এমির শ্বশুরও অসুস্থ, তাই সেখানে সিদ্ধান্ত হলো আপাতত একজন ফুল টাইম নার্স রাখা হবে শোভনের জন্য। এরপর সময় নিয়ে ওর বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করতে হবে। বড় এখন এমির কোনো ডিমান্ড নেই ভাইয়ের বউয়ের জন্য। গরিব ব্রোকেন ফ্যামিলি কিচ্ছু না। ও শুধু খোদার কাছে এমন একটা মেয়েকে ভাইয়ের বউ হিসেবে চাই যে ওর ভাইকে ভালোবেসে আগলে রাখবে আর বের করে আনবে এই ঘরে থাকা জীবন থেকে। একেই হয়তো বলে ভাগ্যের পরিহাস। এসব ভেবে সে দিন রাতে নামাজের বিছানায় অনেক কাঁদে এমি। ক্ষমা চাই আল্লাহর কাছ থেকে আর মন ভরে দোয়া করে রোদেলার জন্য। ওকে যেন আল্লাহ ভালো রাখেন, বেহেশত নসিব করেন। কৃষ্ণচূড়ার মানুষগুলোর খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না। রোদেলা চলে যাবার পর নানিও চলে গেলেন ওর পরপরই। ছোট মামা অনেক চেষ্টার পরও নোবেলকে বাগে আনতে না পেরে সাহায্য নিলেন তার প্রাক্তন স্ত্রী নোভার। অনেক কষ্টে তার নম্বর সংগ্রহ করে তাকে সব খুলে বললেন, স্বীকার করলেন তার করা ভুলের কথা, তার করা অন্যায়ের কথা, এবং খুব অনুরোধ করে বলেছিলেন ছেলেকে বুঝিয়ে তার কাছে পাঠিয়ে দিতে, যাতে বকে যাওয়া ছেলেকে শুধরাতে পারে। সামনের দিনগুলো উজ্জ্বল হয় ওর। নোভাও সব মায়েদের মতো নিজেও তার ছেলের ভবিষ্যৎ ভালো হোক তাই চাইবেন। এই চাওয়া দোষের কিচ্ছু না। তিনি ছেলেকে তার কাছে ডেকে পাঠালেন এত বছর পরে প্রথমবারের মতো অসুস্থতার কথা বলে। নোবেল মায়ের অসুখের কথা শুনে দ্রুত গেল ওর নানু বাড়ি যশোরে। সেখানে গিয়ে দেখল ওর মা এখন সুস্থ। নানা নানি এতদিন পর ওকে পেয়ে রেখে দিল কিছুদিন। এ কয়টা দিন ওর মা তার সংসার জীবনে দুঃখ দুর্দশার গল্প শোনাচ্ছিলেন নোবেলকে। এত বছরে এই দীর্ঘ ফুরসত কিংবা সুযোগ তার কখনো হয়নি। দুঃখ করে বললেন আজ তার কোথায় থাকার কথা ছিল আর তিনি কোথায় আছেন। ভাইদের সংসারে আশ্রিত হয়ে থাকার কষ্ট নোবেলকে ব্যাখ্যা করতে হলো না। ও যে 3 দিন ছিল তাতেই তার বিগত জীবনের দুঃখ গাথা পড়ে গিয়েছে নোবেলের। সবচেয়ে বেশি যা স্পর্শ করেছে ওকে তা হচ্ছে ওর মায়ের এত বছর অবধি একা থাকা। অজপাড়াগাঁয়ে থেকে হাই স্কুলে মাস্টারি করেন তিনি। তারপর যেটুকু অবসর পান সংসারের এই কাজ সেই কাজ করেন। তা না হলে এত বছর এখানে থাকা মুশকিল হতো। সবার মন জুগিয়ে চলা 4টিখানি কথা। নোভা অত্যন্ত রূপসী। তার বয়স এখন 40 ছুঁই ছুঁই হলেও চেহারার লাবণ্য এখনও উবে যায়নি। হঠাৎ দেখায় কেউ আজ করতে পারবে না তার বয়স। ডিভোর্সের পর যে তাকে কেউ গ্রহণ করতো না কিংবা গ্রহণ করতে চায়নি একথা বলা মুশকিল, কিন্তু তিনি পারেননি নতুন করে শুরু করতে, এমনকি চেষ্টাও করেননি। তার বাবা মা অনেক বুঝিয়েছিলেন বয়স থাকতে, কিন্তু এখন আর এসব নিয়ে কোনো কিছু বললেন না। জীবনটা তার বলতে গেলে বৃথায় গেল। কত বছর স্বামীর ঘর করেছিলেন তিনি? অঙ্কের হিসেব 4 বছর 8 মাস 13 দিনের দিন তিনি তার স্বামীর পাঠানো ডিভোর্স লেটার পান, যাকে তিনি বিয়ে করেছিলেন।
পাগলের মতো ভালোবেসে যাকে পেতে তিনি তার বড় ভাইকে রেখেই বিয়ে করেছিলেন কিশোরী নোভাকে, যিনি মেট্রিকুলেশন পাশ করে কলেজ ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। বন্ধুর বড় ভাইয়ের বিয়ে খেতে যশোর এসেছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই প্রথম দেখেছিলেন নোভাকে। পাগল প্রায় হয়ে বড় ভাই ভাবিকে কিছুদিনের মধ্যেই নিয়ে এসেছিলেন যশোরে। সবাইকে বুঝিয়ে পরের মাসেই প্রবাসী বড় ভাইকে রেখে বিয়ে হয়েছিল তাদের। কত ভালোবাসা ছিল ভাবা যায়। এখানেই শেষ নয়, ঢাকায় এনে কলেজে ভর্তি করে দিয়েছিলেন নতুন বউকে। ইন্টারমিডিয়েট পাশ করিয়ে ভর্তি করিয়েছিলেন তৎকালীন জগন্নাথ কলেজে। যদিও অনার্স পাশের আগেই তাদের বিয়েটা ভেঙে যায় ডিভোর্সের মধ্য দিয়ে। নজর লেগেছিল তাদের সম্পর্কে। তার 3 ননাস এত বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও একজনেরও ভালো ঘরে বিয়ে হয়নি। সকলেরই মোটামুটি অবস্থা, খেয়ে পড়ে দিন কাটে কোনো রকমে। সবচেয়ে খারাপ অবস্থা ছিল নাসিমার। তারা জীবনে না পেয়েছে স্বামীর সুখ না টাকার। তারা মোটের উপর সহ্য করতে পারত না এসব ভালোবাসা, ভালো থাকা। আদিক্ষেতা মনে হতো এসব তাদের কাছে। উঠতে বসতে কথা শোনাতো বাবার বাড়ির কম চুরি নিয়ে। গরিব ঘরের মেয়ের এত কেন ঢং? তারা বুঝতো না তার ভাই সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করত বউকে। নোভার মুখ এনেছিল তারাই। সহ্যের তো একটা সীমা আছে। এত বছর পর তা ঠিক করতে পেরেছিল রোদেলা। তাই তো আলাদা হয়ে যেতে চেয়েছিল বেঁচে থাকতে। কিন্তু নোভার যখন সংসার ভাঙল, রোদেলা তখন ছোট্ট একটি মেয়ে। তার কি সাধ্য 3 খালার সাথে যুদ্ধ করে? নোবেলকে ওর ফুপুরা যা বোঝাতো ও অন্ধের মতো তাই বুঝেছিল। এত বছর ধরে ও শুনে আসছে ওর মায়ের সম্পর্কে নানান বাজে কথা, যা একটা সময় ওকে বাধ্য করে ওর মাকে ঘৃণা করতে। কিন্তু এখানে এসে দেখে চিত্র পুরো উল্টো। নোবার যে এত কষ্ট তার জন্য কে দায়ী? নোবেলের বাবা? ওর বাবা যত না দায়ী তার চেয়ে বেশি দায়ী নাসিমার। তিনিই নিজ হাতে ভেঙে দিয়েছেন সংসারটাকে। 3 বছরের ছেলে রেখে চলে এসেছিল নোভা। ভেবেছিল মা ন্যাওটা ছেলে পালতে যখন হিমশিম খাবে তখন ওকে ফিরিয়ে আনা ছাড়া কোনো উপায় থাকবে না। আর তিনি তো আলাদা বাসা না নিলে যাবেই না, তা তো বলেই এসেছেন আসার সময়। কিন্তু বাস্তবে ঘটেছিল পুরো উল্টো। নাসিমা নিজের ছোট্ট মেয়ে প্রিসিলাকে রেখে আগলে ধরেছিলেন নোবেলকে, কারণ ওর মা ওকে ফেলে চলে গিয়েছিল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে সব দোষ গিয়ে পড়েছিল নোভার ঘাড়েই। কেমন মা এটুকু ছেলেকে ফেলে চলে গেল? আরো কত কত কথা। সময় গড়াতে গড়াতে দিন পেরিয়ে হয় সপ্তাহ। নোবার অপেক্ষা স্বামী নিতে আসবে। সপ্তাহ গড়াই মাসে। তখন দুজনেরই অহং এমন পর্যায়ে পৌঁছে যে কেউই তা ভেঙে সামনে এগুতে পারে না। অথচ নোভার নিজের সংসার বাঁচাতে নেওয়া সিদ্ধান্ত যে ঠিক ছিল তাই কিন্তু শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হলো। তার স্বামী অবশেষে বাধ্য হলেন আলাদা বাসা নিতে। এমনকি দেশও আলাদা হয়ে গেল। মধ্যিখানে নোভা হলো বলির পাঠা। নোভা যখন মানুষের কাছ থেকে শুনেছিল তার স্বামী আবার বিয়ে করেছে, বিশ্বাসই করেননি তিনি। ভেবেছিলেন তাকে কষ্ট দিতে এসব গুজব ছড়াচ্ছে ওই পরিবার। কিন্তু নোবেলের মেজ ফুপুর বাড়িতে একদিন গিয়ে যখন শুনলেন সত্যিই তার স্বামী নতুন বউ নিয়ে ঘর করছে, তখন কিন্তু তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এরপর আর কোনো যোগাযোগ রাখেননি তিনি। দাবি ছেড়ে দিয়েছিলেন স্বামী আর সংসারের প্রতি। কাগজপত্রের হিসেবে নোবেলের বাবা মায়ের ডিভোর্স এখনও হয়নি, কারণ নোভা সেই ডিভোর্স পেপারে সাইন করেনি। প্রথম ছেলেটাকেও দেখতে দিত না নাসিমা। ওর ভালোর জন্য নাকি ওর থেকে নোভার দূরে থাকা জরুরি। এসব শোনার পরও লুকিয়ে নোভেলের স্কুলে গিয়ে দেখা করে আসতো। বাবার বাড়ি যশোর হওয়ায় ঘন ঘন দেখাও হতো না মা ছেলের। তারপর জীবন বয়ে গেছে সেকেন্ড মিনিট ঘন্টার হিসেবে। সেসব আবার গড়িয়েছে বছরে। কিন্তু নোভা একাই রয়ে গেছে স্বামীর ওই 4 বছরকার ভালোবাসা বুকে আগলে রেখে। ছেলেকে দেখাও বাদ দিয়েছে একটা সময়। নাসিমা একদিন অপমান করে বলেছিল ওর ভালো চাইলে কেউ যেন ওকে দেখতে না আসে। তিনি তাই মেনে নিয়েছিলেন। সেদিন বিকেলে নোবেলকে তিনি বলেন, এখন আমি মরেও শান্তি পাবো নোবেল। তোমার বাবা তার ভুল বুঝতে পেরেছে। বাকিটা তোমার ভালো ভবিষ্যতের চিন্তা। তুমি তোমার বাবার কাছে ফিরে যাও। যাকে আঁকড়ে ধরে এখানে পড়ে আছো, একটু ভেবে দেখো, সেই কিন্তু আমাদের দূরে থাকার কারণ।
সেখান থেকে ফিরে নোবেল 1 মাসের মধ্যে চলে যায় ইংল্যান্ড। মিথ্যা মায়া ছিঁড়ে সব ছেড়ে ওর বাবার কাছে। এরপর যেন নাসিমার টনক নড়ে। যতটা না রোদেলা নড়াতে পেরেছিল তার চেয়ে অনেক বেশি নোবেলের যাওয়াটা সুস্থ স্বাভাবিক ছিল না। বৃষ্টি রকম ঝগড়া হয় ফুপু আর ভাতিজার মধ্যে। অনেক কথা বলে নোবেল, যার প্রতিটি কথাই ছিল যৌক্তিক। নাসিমা এখন একা। তিনি নোবেলকে আঁকড়ে ধরে তার মেয়েদেরকে দূরে সরিয়ে রেখেছেন। দিনের পর দিন অবহেলা করে গিয়েছেন। মায়া, ভালোবাসা ও ওরা কোনোদিন পাননি তার কাছ থেকে, কারণ তিনি ভাবতেন ওরা দুই বোনই তার এই দুর্দশার কারণ। এই অবহেলা, ভালোবাসাহীন সম্পর্ক একটু একটু করে রোদেলাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আজ তিনি শোকে পাথর, কারণ যাকে আঁকড়ে তিনি তার পৃথিবী করেছিলেন সে তার কক্ষপথ বদলে ফেলেছে। তিনি এখন নিঃস্ব, নিঃসঙ্গ। দুনিয়া বড়ই নির্মম জায়গা। এমন নাসিমারা ভালোবাসা না পায়, না কাউকে দেয়। সন্তানেরা হয়তো মা বলে একটা সময় মেনে নেয়, সব ভয়ে লজ্জায় পরিস্থিতির শিকার হয়ে, কিন্তু মন থেকে আসা অকৃত্রিম ভালোবাসা হয়তো তারা কখনো পান না, না নিজের লোকেদের কাছ থেকে, না তাদের কাছ থেকে যাদের আঁকড়ে ধরে আপনদের দূরে রেখে দেয় অবহেলায়। নোবেল তার হিসেব বুঝে নিল, তার হিসেবটাও বুঝিয়ে দিল, কিন্তু নাসিমা, তার হিসেব কে মেলাবে এখন?